আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আমার কাছে সকালে একটা এসএমএস এসেছিল। মহারাষ্ট্রে বিজেপির কার্যালয়ে, প্রধান কার্যালয়ে বিভিন্ন সাংবাদিকদেরকে ইনভিটেশন পাঠিয়েছেন। যে কি নাম দিয়েছে জানেন? বঙ্গ বিজয় উৎসব। সকালবেলায় মেসেজ এসছে, বঙ্গ বিজয় উৎসবে আপনাকে সাদর আমন্ত্রণ। আমার কাছে মেসেজ এসছে, মানে আমাকে মহারাষ্ট্রে যেতে বলছে ফ্লাইট ধরে, সেখানে বঙ্গ বিজয় উৎসব হবে, সাংবাদিকদের ডেকেছে সেখানে কভারেজ করার জন্য। আর যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে খুব লাফালাফি হচ্ছিল, তো আপনারা দেখেছেন, সেই প্রকল্পগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, আমি দেখাচ্ছি এগুলো। অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা, বিজেপি দেয় কিনা লিখে রাখুন। বেকার ভাতা ৩,০০০ টাকা, দেয় কিনা লিখে রাখুন। সরকারি বাসে মহিলাদের ফ্রি। সরকারি বাস তো এখন বাজারে খুব একটা নেই, ফ্রি থাকা না থাকা একই ব্যাপার। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ৩,০০০ টাকা। চাকরি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন ১৫,০০০ টাকা। এগুলো লিস্ট করে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি, আগে ছিল মনে হয় ১.৫ লাখ, এখন ৩ লাখ করেছে বলে পশ্চিমবাংলার জন্য স্পেশাল প্যাকেজ। গর্ভবতী মহিলাদের জন্য ২১,০০০ টাকা। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি। আবার অন্য রাজ্যে তো বলেছিল গ্যাস ফ্রি। এখানে একটা দিন বলা হয়নি, শুভেন্দু বলেছিল নির্বাচনের সময় ৫০০ টাকায় গ্যাস। কালকে থেকে ৫০০ টাকায় গ্যাস দিচ্ছে কিনা দেখে নিন। সারা ভারতের সমস্ত হসপিটালে ৫০ লাখ টাকার আয়ুষ্মান, ৫ লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্য পরিষেবা। ভারতবর্ষে আয়ুষ্মান যোজনা ফেল অলরেডি, বিভিন্ন রাজ্যে দেখে নিয়েছি, আপনারা ডেটা বের করে নিন। ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের জব কার্ডের গ্যারান্টি। এখানে যে কটা গ্যারান্টি দিয়েছে বিজেপি শাসিত প্রায় ১৫-২০টা রাজ্য রয়েছে, কোনো রাজ্যে বিজেপি এইগুলো একটাও ইমপ্লিমেন্ট করেনি। কিন্তু বাঙালিকে বোকাচোদা বানানোর জন্য এই প্রকল্পগুলো একদম খুব সুন্দর করে প্রচার করেছে। তো বাঙালি আজকে বোকাচোদা হয়েছে, ৪ অক্ষরের বোকা। এবার মোটামুটি কয়েকদিনের মধ্যে আশা করি দিল্লির এবং বিহারের মানুষের মতো আপনাদেরও নেশা কেটে যাবে। এবার একটু কমেন্টগুলো দেখে নিই, তারপরে আরো কিছু বলবো। এরপরে মোটামুটি এই মুহূর্তে দেখি সিগারেটটা। তো এই মুহূর্তে কমেন্ট করছেন, ইফ ইট ওয়ার নট ফর এসআইআর। হ্যাঁ, এসআইআর নিয়ে আমার একটা হিসাব ছিল, কিন্তু এসআইআর নিয়ে একটা জিনিস দেখুন। এবারে আমি যে বিষয়টা আজকে বলা হয়নি, যে জন্য আমি লাইভটা করা, তৃণমূলের পরাজয়ের কারণটা কি কি, মানে বিজেপির তো ষড়যন্ত্র ইত্যাদি ছিলই, মানে এসআইআর একটা বিশাল ৯০ লাখ লোকের নাম কেটে দেওয়া, জ্যান্ত লোককে পুরো মৃত ঘোষণা করা। তারপরে আরো ষড়যন্ত্র ছিল, টেকনিক্যাল বিভিন্ন ষড়যন্ত্র ছিল, যেগুলো এর আগের ভিডিওতে বা বিভিন্ন খবরে আপনারা দেখেছেন। এমনকি এই নির্বাচন কাউন্টিং চলাকালীন বিজেপি কাউন্টিং এজেন্টদের পর্যন্ত মেরে ধরে আগে থেকে বের, মানে ৮-১০ রাউন্ড চলার পর তাদেরকে বের করে দিয়েছে মেরে। তো তারপরে ওরা যা ইচ্ছে করেছে। তো এবারে তৃণমূলের, মানে এই তৃণমূলের পরাজয়ের কারণগুলো কি? প্রথম কারণ আমি যেটা মনে হয় সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন ধরো ওয়াকআপ বিল নিয়ে একটা বক্তব্য দিয়েছিল, যার ভুল মানে বের করে একটা র্যান্ডামলি মুসলিমদেরকে তৃণমূলের সাইড থেকে সরিয়ে দিয়েছিল। অর্থাৎ সংখ্যালঘু ভোট কাটার জন্য বিজেপি নওশাদ সিদ্দিকী, হনুমান কবির থেকে শুরু করে যেমন বিভিন্ন মুসলিম লিডারদেরকে প্রমোট করেছে, গদি মিডিয়া থেকে ডাইরেক্টলি প্রমোট করেছে। আপনারা দেখেছেন যখন হুমায়ুন কবির ওই বাবরি মসজিদ উদ্বোধন করবে, মানে ভিত্তি পুজো উদ্বোধন করবে, সেই সময় যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে লাইভ কাভারেজ করছিল। এমনকি নতুন পার্টি যখন তৈরি হচ্ছে তখনও লাইভ কাভারেজ দিচ্ছিল রিপাবলিক টিভি, বাংলা, হান্টের মতো বিজেপির চ্যানেলগুলো। এমনকি মুসলিমদেরকে খেপিয়ে তোলার জন্য প্রায় ১,০০০ কোটি টাকা ডিল পর্যন্ত করেছিল, যেটা স্টিং ভিডিওতে আপনারা দেখেছেন।
এইগুলো যেমন করেছে, পাশাপাশি মমতা ব্যানার্জির কিছু বড় বড় ভুল হয়েছিল, যে কিছু কিছু বক্তব্য তার এটা ক্লিয়ার কাট না বলে অনেকটা গার্জেন সুলভ ভাবে, যেমন বাবা মা যেমন ধমকায়, বোঝানোর থেকে ধমকায় বেশি, অনেকটা সেরকম ধমকির সুরে যখন যে কথাগুলো বলেন, সবাই যে আপনার প্রতি অনুগত এরকম তো নয়, অনেকে তো আছে হ্যাঁ ঠিক আছে মমতা ভালো আছে, ঠিক আছে বিজেপি এলে ক্ষতি হবে, এই অবধি। কিন্তু আপনি যখন কাউকে ধমকি দিচ্ছেন বা এমন কিছু কড়া ভাষায় বলছেন, তখন অনেকে হবে হ্যাঁ এটা কেন বললো, এটা বলা উচিত হয়নি, এটুকু ভুলে যায় সে। মানে অনেক সময় মমতাকে এরা ভেবে নেয় যে, মুসলিমদের অনেকে ভেবে নেয় হ্যাঁ মমতা আছে মানে সে হচ্ছে মুসলিমদের মাসিয়া, এরকম। ভাই মসিয়া কেন হতে যাবে? তিনি একজন রাষ্ট্র বা রাজ্য চালান পরিচালক, বা একটা রাজ্যের গার্জেন ছিলেন। ফলে সেখান থেকে তিনি রাজ্যটাকে সবসময় আইন শৃঙ্খলা সবকিছু মেনটেন করতে হয় তাকে। কাউকে ধমকাবেন, কাউকে চমকাবেন, কাউকে সান্ত্বনা দেবেন, এটাই তার কাজ। এবার এইটাকে, তার বক্তব্যকে ক্রিটিসাইজ করে এমন ভাবে নওশাদ সিদ্দিকী, হনুমান কবিরের মতো লোকেরা এক নাগারে মুসলিমদের কানে বাজিয়ে বাজিয়ে, এই দেখো আমার থেকে তোমরা ওয়াকফ বিরোধী আন্দোলন করলে আমার থেকে কেউ আহ, বড়ই হবে না, শত্রু হবে না, ইত্যাদি। বক্তব্যটা ছিল অন্য, কিন্তু বক্তব্যটাকে কাটছাট করে এমন ভাবে মুসলিমদের কাছে বারবার কানের কাছে প্রচার করলো, প্রমোট করলো, যে তারা ভাবতে শুরু করলো, ঠিক আছে, ভাবতে শুরু করলো মুসলিম বিরোধী মমতা, আরএসএস এর দুর্গা। তারপরে ওই বিজেপির কি জানো, বিজেপি এবং তৃণমূলের সেটিং, এখন সেটিংটা কোথায় গেল? কয়েকদিনের মধ্যে এই টাইপের যারা মুসলিম আছেন, যারা মমতা আরএসএস অমুক তমুক, বিজেপির সাথে সেটিং আছে অমুক তমুক, এই যে চলে গেল না ক্ষমতা থেকে, এবারে টের পাবেন সেটিংটা কাকে বলে। আপনাকে এবার বিজেপির বুলডোজার রাজনীতিকে কোন মসিয়া বাঁচায়, এবার আপনারা দেখে নেবেন। কে নওশাদ বাঁচাবে? এক দুদিন গিয়ে পুলিশের সামনে ঝামেলা করুক, এনআইএ তুলে নিয়ে চলে যাবে বাটাম দিয়ে, 10 বছর 5 বছরের জন্য উমর খালিদ বানিয়ে দেবে। তখন বুঝতে পারবেন যে সুখে থাকতে ভূতে কেলালে কিরম হয়। মানে তাঁতির তাঁত বুনে খাচ্ছিল ভালো, কাল হলো তার এরে গরু কিনে, এরকম অবস্থা হবে যে বাংলায় তুমি এরে গরুকে নিয়ে এসছো, এবার তোমার কি হয়। আর ভোট কাটাকাটির খেলা, বারবার অনুরোধ করেছিলাম যে 26-এর ভোটটা খুব ইম্পর্টেন্ট, এই ভোটে ভোট কাটাকাটি করবেন না, এবারের জন্য মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এই ভোটটায় অন্তত বাংলাটাকে বাঁচান। তারপরের ইলেকশনের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে, এবারে যদি না জিততে পারে, তারপরে আপনি কংগ্রেসকে দিন, সিপিএম কে দিন, আইএসএফ কে দিন, যাকে ইচ্ছে দিন। বারবার অনুরোধ করেছিলাম আমরা, শোনেননি, শোনেননি আপনারা। কি ছিড়বে এখন? একা নওশাদ কি ছিড়বে? একা হনুমান কি ছিড়বে? এর থেকে বড়, এর থেকে বড় মসিহা ছিল অসমের বদরুদ্দিন আজমল, যে সেখানকার 15 বছরে কংগ্রেস সরকার ফেলে দিয়েছিল বিজেপির উস্কানিতে। তারপরে এখন সেখানকার মুসলিমরা বুঝতে পেরেছে, তারপর তাকেও মুসলিমরা এখন হারিয়ে দিয়েছে, কিন্তু বিজেপি ক্ষমতা থেকে নড়ছে না ওখানে। এই রিসেন্ট দেখলাম বদরুদ্দিন আজমল একটা প্রেস কনফারেন্স করে বলছে যে আমাকে ভোট দিন বা না দিন, এবার বিজেপিকে হারাতে হবে। কি হলো? অসমেও বিজেপি ক্ষমতায় চলে এসছে আবার। নেশা কাটবে খুব তাড়াতাড়ি, নেশা কাটবে খুব তাড়াতাড়ি, নেশা কাটবে খুব তাড়াতাড়ি। একজন লিখেছেন, নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ইট ঘোস্ট। ঘোস্ট কি ভাই? পিপল উইল আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য ফ্রুট ফর হনুমান অ্যান্ড নওশাদ। এবারে বলি আমার হিসাবটা কেন মেলেনি। প্রথমত টেকনিক্যালি যত রকমের ষড়যন্ত্র করার বিজেপি করেছে, এসআইআর এ যারা বাদ গেছিল তাদের মধ্যে সবাই ফেরত পায়নি নাম, তাদের নাম ওঠেনি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, আমার যেটা ধারণা, এমন এমন প্রার্থীকে বিজেপি জিতিয়েছে যাদের জেতার মতো কোনো যোগ্যতা নাই, না সাংগঠনিক, না সেরকম ইমেজ,
কিন্তু আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রার্থীগুলো যাদের নামে তৃণমূলের দুর্নীতির কোনো অভিযোগ নেই, এরকম বহু প্রার্থী ছিল, তারা যারা সারাক্ষণ মানুষের পাশে থেকেছে সব সময়, লকডাউন হোক, এসআইআর হোক, সব সময়, এবং তাদের এলাকাগত কাজকর্মের যে রিপোর্ট সেটাও অনেক হাই, সেই লোকগুলো যখন হারছে তখন বুঝতে হবে সেখানে টেকনিক্যালি কোনো ইভিএম সংক্রান্ত কোনো একটা কারসাজি রয়েছে। এটা কয়েকদিনের মধ্যে ধরা পড়বে, কারণ অলরেডি 2 জায়গা থেকে খবর চলে এসছে যে সেখানে যা ভোটার বুথে, তার থেকে 250-300 বেশি ভোট পড়েছে সেই বুথে। অর্থাৎ হয় গোনার সময় রিপিট কাউন্টার, মানে একই নাম্বার দুবার করে কাউন্ট করেছে, অথবা ইভিএম এ আগে থেকে কোনো প্রি প্রোগ্রামিং করা ছিল যে ম্যাক্সিমাম ভোট যেখানে পড়বে সেটা অটোমেটিকলি বিজেপিতে ট্রান্সফার হবে। এটা করা যায়, এটা সফটওয়্যার বা যারা জানেন সফটওয়্যারে কাজ করেন এরা প্রত্যেকে জানেন। একজন কমেন্ট করেছে, চটি চাটা আইপ্যাকের দালাল ক্রাইং ইন এ কর্নার। ভাই আমি ওই জাতের লোক নই ভাই, মানে যারা বিজেপির দালালি করে তারা নিজেকে দালাল মনে করে না, কিন্তু যারা বাঙালির পক্ষে কথা বলে তাদেরকে চটি চাটা, আইপ্যাকের দালাল ইত্যাদি বল, মানে লজ্জা করে না। মানে তোরা গোমূত্র গোবর চাটিস, তোরা যাকে তাকে বাপ বানিয়ে দিস, তোদের নেতারা বড় বড় 5 স্টার হোটেলে থাকে আর তোকে হাতে অস্ত্র নিয়ে রাস্তায় খুনোখুনি করতে পাঠিয়ে দেয়, মানে লজ্জা করে না তোদেরকে? মানে মানে তোদেরকে গুন্ডা মস্তান বানিয়ে ফেলছে, জঙ্গি বানিয়ে ফেলছে, তোরা এটা বুঝতেও পারছিস না। জঙ্গি না, জম্বি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার মেয়ে কিছুক্ষণ আগে ফোন করে বলছে, বাপি এবার কি করবে, তুমি কি আবারও পলিটিক্যাল কন্টেন্ট বানাবে? আমি আপনাদের আগেই বলেছিলাম যে পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় এলে দুটো জিনিস আমি করতে পারি। এক হচ্ছে সরাসরি রাজনীতিতে নামা, মানে সোশ্যাল মিডিয়ায় না থেকে সরাসরি রাজনীতিতে নামা। আর 2 নম্বর হচ্ছে আমার পুরোপুরি এই রাজনৈতিক প্যাটার্ন ছেড়ে দিয়ে আমার অন্য কিছু করা। এটা আমার দুটো আগে থেকে আমার বিভিন্ন যারা নিয়মিত দেখেন প্রত্যেকে বলা ছিল যে আমি সরাসরি রাজনীতিতে নামবো, কোনো একটা রাজনীতিকে জয়েন করব, এবং অথবা আমি এই রাজনৈতিক কচকচানি, এই রাজনৈতিক বিষয় থেকে পুরোপুরি সন্ন্যাস নেব। এবার বিষয়টা হচ্ছে যে আমার তো ডিএনএ এর মধ্যেই ভাই পলিটিক্স, সমাজ, রাজনীতি, নিজের বাঙালির প্রতি ভালোবাসা, ফলে সেটা কি করে সম্ভব? মানে নিজের ডিএনএ তো চেঞ্জ করতে পারবো না। ফলে একটাই অপশন থাকে, আমাকে কোনো একটা রাজনৈতিক দলে, কোনো বড় রাজনৈতিক দলে জয়েন করা সরাসরি। সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো দল। আপনারা, আমি একটা ভোটাভুটি, একটা পোলিং চ্যানেলে দেবো এরপরে, যে আমার এই মুহূর্তে কি করা উচিত। কারণ আমি ইন্ডিভিজুয়ালি এভাবে কাজ করলে আমার উপরে নানা রকমের প্রশাসনিক অত্যাচার শুরু হবে, রাস্তাঘাটে এই রামভক্ত ছাগলদের, পাগলদের আক্রান্তের শিকার হতে হবে। তো বেস্ট হচ্ছে ভাই আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করব, সিকিউরিটি নিয়ে নেবো, গাড়ি থাকবে, পুলিশ থাকবে সাথে, একদম যে কোনো এই চুনোপুটি যারা দাঙ্গাবাজ রাস্তাঘাটে বা কমেন্টে খিস্তি গালাগালি করে, তো তারা সামনে এলে অন্তত সালাম ঠুকবে আমাকে। বা আমি যদি সরাসরি বিজেপি জয়েন করে যাই তাহলে তো আমাকে বাবা বলবে, এরপরে এখন চটিচাটা বলছে, এরপরে বাপ বলবে, কারণ এর তো বাপ বলতে একটুই নেই। শুভেন্দু 3 বাটি খাওয়া তৃণমূলই, সে হয়ে গেল ওখানে বাপ, হিন্দু হৃদয় সম্রাট। মানে একটা মিনিমাম, যেমন একটা আছে কনসেপ্ট, ভাই বাঙালি ক্ষতি হয় এরকম কোন রাজনৈতিক দল যাতে বাংলায় না আসে, আমার একটা কনসেপ্ট, একটা আইডিওলজি ছিল। এদের তো এরকম নেই। এরা যদি ট্রাম্প এসে এখন বলে মোদিকে হাঁটিয়ে দিয়ে আমি ট্রাম্প ভারতবর্ষ শাসন করবে, এটা ট্রাম্পকে বাপ বলে দেবে, মোদিকে হাঁটিয়ে দেবে। ফলে এদের কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। তো তৃণমূলের আমি বলছিলাম যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বক্তব্য, সেটাকে বিভিন্নভাবে কাটছাট করে এমনভাবে মুসলিমদেরকে কান বিষিয়ে দেওয়া হয়েছে, মগজ বিষিয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের একটা বড় ভোট কিন্তু এবার ভাগ হয়েছে। আপনারা যদি দেখেন যে সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপি জিতেছে, আপনারা দেখবেন ঠিক যত % ভোট
এসআইআর কেটেছে, এবং যত পার্সেন্ট ভোট ভাগ হয়েছে, অন্য কাউকে কোনো একটা ছোটখাটো প্রার্থীকে দিয়েছে, তার থেকে কম মার্জিনে বিজেপি সেখানে জিতেছে। ম্যাক্সিমাম সিট এরকম হয়েছে, কালকে যখন ডেটা বেরোবে মিলিয়ে নেবেন। ম্যাক্সিমাম সিট প্রায় 100-র ওপরে সিট এরকম হয়েছে যেখানে বিজেপির জেতার কোনো চান্স নেই, শুধুমাত্র ভোট কাটাকাটির জন্য। এবং সেখানে বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে, মানে যেখানে বিজেপির জেতার কোনো সুযোগই নেই, সেখানে পর্যন্ত বিজেপি জিতেছে। মুর্শিদাবাদে কটা পেয়েছে? চারটে না পাঁচটা নয়, এরকম 5টা নয় 6টা পেয়েছে। মুর্শিদাবাদে কি করে পায়? সেখানে এতগুলো সিট পেলে কি করে? কারণ ওখানে এক গাদা মুসলিম মসিয়া দাঁড়িয়ে গেছিল, নিজেদের মধ্যে ভাগ ভাগ করে মুসলিম ভোটগুলো কেটে দিল, মাঝখান দিয়ে বেরিয়ে গেল বিজেপি। এই জিনিসটা আমি বারবার বলেছিলাম, এই ভুলটা করবেন না, শোনেনি। আবার একদল হচ্ছে রাষ্ট্রবাদী মোল্লা, তারা তো আবার বিজেপি জয় শ্রীরাম বলছে, মিছিল করছে। এবারে মূল্যটা যখন খাবে কয়েকদিনের মধ্যে, তখন বুঝতে পারবে। আর বাঙালি হিন্দুরা যে সমস্ত ভাতা ফুতা এগুলো পেতেন, যেগুলোকে গালাগালি করতেন, এর সাইড এফেক্টটা কয়েকদিনের মধ্যে টের পাবেন। তখন আপনাকে কি দেয় বিজেপি সেটা আমি দেখতে চাই। এবং অর্থনৈতিকভাবে গ্রামীণ অর্থনীতি ধসে যাবে যখন এই ভাতা বা সামাজিক প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন টের পারবেন যে কি ভুলটা আমরা করেছি। তখন দিল্লির মতো কেজরিওয়াল ছিল, খুব ভালো ছিল, বিজেপিকে এনে আমরা ভুল করেছি, আমাদের বস্তি দোকান টোকান সব গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। বিহারের মহিলারা 10,000 টাকার লোভে পড়ে বিজেপিকে ভোট দিয়েছেন, নাচতে নাচতে মিছিলে, নাচছে নাচেই করছিল। তারাই এবার কান্নাকাটি করে মোদি নীতিশের গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করছে। তো যাই হোক, প্রত্যেককে অনুরোধ, অন্তত ঝুট ঝামেলার মধ্যে পড়বেন না, মাথা ঠান্ডা রাখুন। কয়েকদিনের মধ্যে এই উচ্চিংড়িদের নেশা কাটবে, যারা লাফালাফি করছে বিজেপির হয়ে। এবং আপনারা দেখবেন যারা এই যে বাগভেটিতে চিনার পার্কের যে কেসটা দেখলাম, সবজি বিক্রেতাকে বলছে এই জয় বাংলা কেন বলেছিস বল, বলে মারধর, তার দোকানপাট মালপত্র ফেলে দেওয়া নিয়ে। তার রুমে যখন এলাকার ছেলে গেল, দেখি মদ মাতাল, পুরো পাতাকোড়, বাংলা খায় আবার, পয়সা নেই তো, পয়সা দেয় না বিজেপি। তো সেই কেসটা দেখে বোঝা যায় যে এদের যারা এই হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছে বা উচ্চিংড়ির মতো রাস্তায় সমস্ত গুন্ডামি মাস্তানি করছে, এই ক্রিমিনাল উপদ্রব বাড়বে। মানে এরপরে আপনারা দেখবেন রাস্তাঘাটে মহিলারাও আর সুরক্ষিত থাকবে না, রামের নামে যে কোনো মেয়েকে তুলে নেবে, যেখানে সেখানে যাকে তাকে মারধর করতে শুরু করবে, রাস্তাঘাটে মারামারি খুনোখুনি শুরু হয়ে যাবে। আগে যেমন নিশ্চিন্তে আপনি রাস্তাঘাটে বেরোতে পারতেন, ঘুরতে পারতেন, রাতভর ছেলে মেয়ে সবাই যে যার কাজে থাকতো বা রাস্তাঘাটে বেরোতো না, শেষ, সব শেষ। বাংলা এবং বাঙালি এবার পরাধীন হয়ে গেল বহিরাগতদের হাতে। যারা আজকে ক্ষমতায় এলো তারা ব্রিটিশের গোলামি করেছে, দালাল ছিল, তারা নেতাজির বিরোধিতা করত, তারা ভগৎ সিং এর বিরোধিতা করত, বিপ্লবীদের ধরিয়ে দিত। এবং বাংলা থেকে যেহেতু বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিল এই বাংলা, অখণ্ড বাংলা থেকে নির্বাচিত করে সংবিধান লিখেছিল বলে ইচ্ছাকৃতভাবে সেই সময় আরএসএস, হিন্দু মহাসভা মিলে, শ্যামাপ্রসাদ মিলে এই বাংলাটাকে টুকরো করেছিল। কারণ বাংলা ভাগ হওয়ার কোনো কথাই ছিল না, পাকিস্তান তো ওই সাইডটা নিয়ে যাওয়ার কথা ছিল, এদিকে তো বাংলা নেওয়ার কোনো দাবি ওঠেনি কখনো। তাহলে তো উত্তরপ্রদেশ ভাগ হওয়ার কথা, উত্তরপ্রদেশে তো আরো বেশি মুসলিম ছিল সেই সময়, উত্তরপ্রদেশও তো নিয়ে নেওয়ার কথা ছিল, নেয়নি কেন? যাই হোক, বিষয়টা হচ্ছে এগুলো লিখে ভাট দিলীপ হালদার, ভাট বকে, ভাই এগুলো বোঝার জন্য মগজ দরকার। তোমাদের গোমূত্র গোবর যতক্ষণ না বেরোবে ততক্ষণ পুরো আমার কথা বুঝতে পারবে না, ঠিক আছে? একজন লিখেছে ক্যান টিএমসি কাম টু পাওয়ার এগেন। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী যদি থাকে, সম্ভাবনা আছে, কারণ বাংলার মানুষ মেবি হতে পারে। এবং আপনাদের বলে দিই যে গতবার বিজেপি যে আসন পেয়েছিল প্রায় 45 লাখের বেশি, মানে মার্জিনে তারা পিছিয়ে ছিল। এবার তৃণমূল কিন্তু অতটা নয়, সম্ভবত 24-25 লাখের মধ্যে পিছিয়ে আছে। আগেরবার 38% পেয়েছিল, এবারে কিন্তু 40%-এর বেশি রয়েছে মমতা ব্যানার্জির, আর 44% সম্ভবত 44 কি 45 হয়েছে বিজেপির।
আর গতবারে কিন্তু মমতা ব্যানার্জি 48% ছিল, অর্থাৎ যে মার্জিনে মমতা ব্যানার্জি যে ছিল সেই মার্জিনের ধারে কাছে যেতে পারেনি বিজেপি। অর্থাৎ বাঙালি কিন্তু দুহাত তুলে বিজেপিকে আলিঙ্গন সেইভাবে করেনি, কিন্তু ওই বললাম টেকনিক্যাল কারচুপি করে এসআইআর এ নাম কেটে মুসলিম ভোট ভাগ করার জন্য কিছু মসিয়া তৈরি করে বাজারে ছেড়েছিল, সেই জন্য সিটটা বেশি পেয়েছে। সিটটা বেশি পেয়েছে কোথায়? তৃণমূলের থেকে কম আসন পেয়েছে, মার্জিনও কম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আশা তো আছে, এবার কিভাবে কিভাবে আসবে না আসবে সেটা পরবর্তী মুখ্যমন্ত্রী কিভাবে, মানে এখন তো আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি বার্তা দেবেন কিছুক্ষণ পরেই জানা যাবে। এবং তারপরে কিভাবে রাজনীতি শুরু হবে সেটা বোঝা যাবে, এবং তার পদক্ষেপ বা তাদের পার্টিগত যে দুর্বলতা ছিল, আত্মসমালোচনা ঠিকঠাক যদি করে এবং সেগুলো যদি রিপেয়ার করে নেয়, ঠিকঠাক করে নেয়, তাহলে হয়তো আবার ক্ষমতায় আসতে পারে। কারণ বিজেপির সিপিএম এর মতো 34 বছরের জামানা যখন উচ্ছেদ করতে পেরেছে, তখন এই গোমূত্র গোবরখোরদের উচ্ছেদ করতে কত ভালো লাগে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আর বিজেপি এবার যেটা করবে, আমি বলছি সবাই একটু সতর্ক থাকবেন। মুসলিম মহল্লায় বাজারে গিয়ে আচমকা গাড়ি নিয়ে হাজির হবে, মুসলিম এলাকায় রোডের পাশে, সেখানে গিয়ে মুসলিম দোকানে ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা করবে, সাবধানে থাকবেন, প্ররোচনায় পা দেবেন না। কোথাও কোথাও রাস্তাঘাটে কোনো সবজি বিক্রেতা ফলালা দেখলে তাকে অকারণে হ্যারাসমেন্ট করবে, মারধর করবে, আপনি প্রতিবাদ করলে আপনিও 2-4 ঘা খেয়ে যাবেন। রাস্তাঘাটে মহিলারা সুরক্ষিত নয়, অকারণে রাস্তাঘাটে কোনো ছেলে মেয়ে হেঁটে গেলে তাদেরকে হেনস্থা করবে। মোটামুটি মানে আপনি যতটা শান্তিতে বসবাস করতেন, এতদিন জীবনযাপন করতেন, কোনো হেডেক ছিল না, এটা আপনি আর পারবেন না। আপনাকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হবে। এই কোথা দিয়ে কেউ তো আবার মারতে আসবে না, আবার রাস্তায় দাঁড়িয়ে কেউ তো বলবে না এই তুই বাংলাদেশি, কাগজ দেখা, এরকম কিছু হবে না তো। আপনার আতঙ্কের দিন শুরু, আপনার আতঙ্কের দিন শুরু। কারণ খাল কেটে এবার কুমির নয়, আপনারা হাঙর নিয়ে এসছেন। চোর তাড়ানোর নাম করে আপনি ডাকাত খুনি ধর্ষক পার্টিকে নিয়ে এসছেন বাংলায়, টের পাবেন। ঠিক আছে, যাক, আজকে সারাদিন 4টের পর থেকে লাইভে আসিনি। ওই 4টে বল 1টা থেকে লাইভে আসা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ আমি যা রেজাল্ট দেখছিলাম, আমি বিরক্ত লাগছিল, ওই জন্য আমি বসে গেলাম। আমি জানি 5টা-6টার আগে, মানে 6টার আগে কোনো ফাইনাল কিছু আসবে না, ইচ্ছা করে খুব স্লো কাউন্টিং হচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম। এখন ওই শুয়ে পড়ে বিছানা থেকে উঠেই আমি সরাসরি লাইভটা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলছি, আর উদ্বাস্তুদের বলছি, মতুয়াদের বলছি, আপনারা হিসাবটা বুঝে নিন, না হলে কিন্তু আপনাদের জন্য ডিটেনশন ক্যাম্প অলরেডি প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে আছে শিলিগুড়ির দিকে, নিউ টাউনে, সেন্ট্রাল গাউনে। অমিত শাহ অনেক আগেই নোটিশ পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকার বানায়নি। এবারে কিন্তু বিজেপি এসছে, এবার নিজেরাই বানিয়ে নেবে। ফলে আপনাদের জন্য সমবেদনা রইল। আর মুসলিম সম্প্রদায়ের জন্য, মানে আপনারা কিছুটা ভুল করেছেন, সেটা হচ্ছে কিছু লোককে মসিয়া ভেবে নিয়েছিলেন, তো তার জন্য ভোট ভাগাভাগি করেছেন, তার খেসারত তো আপনাদেরও ভুগতে হবে। আর বাকি আমি এখন কি করব সেটা 2-1 দিনের মধ্যে ডিসিশন নেব। হয় আমি পুরোপুরি রাজনীতি থেকে, মানে এই সমস্ত বিষয় থেকে সন্ন্যাস নিয়ে নেব, যেটা আমার দ্বারা সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে কোনো রাজনৈতিক দলে নাম লেখানো, সেটাও খুব সমস্যার, কারণ একটা রাজনৈতিক দলের সাথে আমার যে আদর্শগত বা চিন্তা ভাবনার সঙ্গে পুরোপুরি মিল হবে কিনা, সেটাও একটা ব্যাপার রয়েছে। ফলে আই এম কনফিউজ, আমি কি করব আমি জানি না। তবে এটুকু জানি, মরে যাব, কিন্তু কোনোদিন বাংলা বাঙালির শত্রু এই বিজেপির সঙ্গে আপোষ করব না। জয় বাংলা। এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। ভালো থাকুন, ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ধন্যবাদ, সতর্ক থাকবেন সবাই।